হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক রিপ্যানেল মামলার শুনানির পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা। প্রাথমিক ডিএলএড 2014-16 ব্যাচকে ট্রেন্ড হিসেবে গণ্য করা হবে কিনা সেই মামলায় আজ তাৎপর্যপূর্ণ শুনানিতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তো সেই মামলায় অ্যাকচুয়ালি রিপ্যানেল নিয়ে কি কি অর্ডার দিয়েছেন বা সেই সংক্রান্ত কি কি অর্ডার দিয়েছেন বা সত্যি কি রিপ্যানেলের অর্ডার দিয়েছেন কিনা তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। শুনানির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করব আমরা এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রাথমিকে রিপ্যানেল নিয়ে যে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে সরগরম হয়েছে সেই সংক্রান্ত আসল সত্যি বিস্তারিত শুনানির আপডেট আমরা জেনে নিই। তো আজ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 14-তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ডিএলএড 2014-16 ব্যাচের করা এই গুরুত্বপূর্ণ মামলায় তাৎপর্যপূর্ণ শুনানি করিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একজন জুনিয়র লয়ার ছিলেন এবং পিটিশনারদের পক্ষ থেকে তরুণজ্যোতি বাবু তিনি কথা বলছিলেন। তো শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে তরুণজ্যোতি তেওয়ারি তিনি কথা বলা শুরু করেন। তো প্রথমেই তিনি বলেন যে মাই লর্ড, এই মামলার যারা পিটিশনার রয়েছেন তারা ডিএলএড 2014-16 ব্যাচ এই মামলার পিটিশন কপিতে তার 49 পেজে বের করে তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা নোটিফিকেশন জারি করেছে সমস্ত রাজ্যের ডিএলএড ইনস্টিটিউশনকে, তার যারা হেড রয়েছে তাদেরকে একটা নোটিফিকেশন জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মাননীয় বিচারপতি তখনই প্রশ্ন করে দেন হোয়াট ইউর প্রেয়ার ইজ, অর্থাৎ আপনার মূল বক্তব্য কি বা মূল দাবিটা কি। তো তরুণজ্যোতি বাবু বলেন যে প্রেয়ার হচ্ছে এই ডিএলএড 2014-16 ব্যাচকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা বা স্বীকৃতি দেওয়া। তো তারপরে মাননীয় বিচারপতি বলেন যে আপনারা ট্রেনিং কমপ্লিট করেছেন, আপনাদের সার্টিফিকেট প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রদান করেনি, এই তো? ইয়েস মাই লর্ড। তরুণজ্যোতি বাবু আরো বলেন যে যদি এই সমস্ত পিটিশনারদের যদি 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেস যখন কন্ডাক্ট করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন যদি তাদেরকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হতো তাহলে তখন থেকেই তারা এই ক্যাটাগরির বেনিফিট তারা পেত, অর্থাৎ তখন থেকেই তারা বেশি পরিমাণে মাইনে পেত। এই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জুনিয়র লয়ার তিনি কথা বলা শুরু করেন এবং তিনি বলেন যে মাই লর্ড, এখানে ডিফিকাল্টিজ হচ্ছে যে এই মামলার পিটিশনার যারা তারা 2023 সালে এসে এই মামলাটি করলো। এই মামলার যারা পিটিশনার তারা 2017 সালে তারা চাকরিতে জয়েন করলো নন ট্রেন টিচার হিসেবে। যখন তারা চাকরিতে জয়েন করে তখন তাদের যেহেতু সার্টিফিকেট তারা হাতে পায়নি তাই তাদের নন ট্রেন হিসেবে তারা জয়েন করেছিল এবং সাবসিকুয়েন্টলি পরবর্তীতে তারা এই ডিএলএড সার্টিফিকেট তারা হাতে পেয়ে যায়। তো এই সমস্ত পিটিশনাররা 2017 সালে জয়েন করার পর তারা 2023 সালে এসে তারা মামলা করতে এত দীর্ঘ টাইম নিয়ে নিল কেন, প্রশ্ন চিহ্ন তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার এবং তিনি যুক্তি দেখান এই মামলা করার পিছনে কারণ হলো যেহেতু 2017 সালে নিয়োগ হওয়া 32,000 যে শিক্ষক নন ট্রেন শিক্ষক তাদের চাকরি বর্তমানে বাতিল অবস্থায় রয়েছে। তো সেই অবস্থা থেকে তাদেরকে অব্যাহতি পাওয়ার জন্য তাদেরকে যদি ট্রেন হিসেবে সেই সময় থেকে ঘোষণা করা যায় তাহলে তারা এই 32,000-এর পিছন থেকে তারা ছিটকে বেরিয়ে আসবে, অর্থাৎ তাদেরকে ট্রেন হিসেবে ঘোষণা করলে তাদের আর এই মামলার খপ্পরে পড়তে হবে না বা 32,000-এর সঙ্গে তাদের যুক্ত থাকতে হবে না। তো তারা সম্পূর্ণ মামলা থেকে বেরিয়ে এসে তারা তাদের চাকরি সুরক্ষিত করতে পারবেন। এই পয়েন্টটা প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি তুলে ধরেন। তো মাননীয় বিচারপতি তখন তিনি প্রশ্ন করেন যে আপনারা কি রেডি আছেন এই ডিএলএড 14-16 ব্যাচকে ট্রেন্ড হিসেবে ঘোষণা করতে? তো পর্ষদের লয়ার বলেন যে ডিফিকাল্টিস হলো এই সমস্ত পিটিশনাররা তারা নন ট্রেন হিসেবে জয়েন করে, তো তার পরবর্তীতে তারা ট্রেনিং সার্টিফিকেট অর্জন করে এবং এখন এসে তারা ট্রেনিং এর দাবি করছে। তিনি আরো বলেন ট্রেন্ড ক্যান্ডিডেটদের প্যানেল সম্পূর্ণটা ডিফারেন্ট এবং নন ট্রেন্ড যে সমস্ত টিচাররা রয়েছেন তাদের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্স এবং টোটাল যে কাট অফ দুটো প্যানেলের আলাদা আলাদা কাট অফ, টোটালটা একটার সঙ্গে আরেকটা গুলিয়ে ফেললে বা মিলিয়ে ফেললে হবে না। এবং তিনি প্রশ্ন করেন যে এই সমস্ত পিটিশনাররা নন ট্রেন থেকে যদি তাদেরকে পোর্ট করে বা মাইগ্রেট করে যদি তাদের ট্রেন ক্যান্ডিডেটের মধ্যে বা ট্রেন প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয় তাহলে তাদের যে কাট অফ মার্কস সেই কাট অফ মার্কস তারা মেনটেন করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে আমি জানি না। তরুণজ্যোতি বাবু তিনি ঘাড় নেড়ে বলেন যে হ্যাঁ, মানে সাই দিচ্ছেন আর কি, যে হ্যাঁ তার কাট অফ মার্কসের উপরে মার্কস রয়েছে। সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা 2017-এ এক্সপায়ার করে যায় সমস্ত প্যানেলটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো কিছু করণীয় নয়, কেননা এটা প্যানেল এক্সপায়ার দীর্ঘদিন টাইম হয়ে গেছে, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো কিছু করতে পারবে না, এমনটাই দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ারের। এবং তিনি বলেন এই মামলার পিটিশনাররা সবাই তারা সার্টিফিকেট পেয়ে গেছে এবং বর্তমানে তারা ট্রেন্ড হিসেবে চাকরি করছে। বর্তমানে তারা 4টি জেলা থেকে এসছে, সুতরাং সেই অনুসারে এবং বাদবাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সবাই এই মুহূর্তে তারা সার্টিফিকেট পেয়ে গেছে। তো বাকি জেলার ক্যান্ডিডেটরা তারা ট্রেন্ড হিসেবে জয়েন করেছে, কিন্তু এই 4টি জেলা
তারা নন ট্রেন হিসেবে রয়ে গেছে, কেননা তাদের সার্টিফিকেটটা তারা পরে পেয়েছে। তো মাননীয় বিচারপতি তখন তিনি প্রশ্ন করেন, যদি এই সমস্ত পিটিশনারদের আজকের দিন পর্যন্ত তাদেরকে ট্রেন হিসেবে ঘোষণা করা হয় বা আপনারা যদি স্বীকার করে নেন, তাহলে তারা কি কোনো বেনিফিট পাবে? নো মাই লর্ড, দে আর গেটিং বেনিফিটস। বোর্ড এই মুহূর্তে তার ডেটা চেঞ্জ করতে পারবে না, তবে যদি কোর্ট সেটা নির্দেশ দেয় তাহলে সেটা আমরা করতে বাধ্য। তো মাননীয় বিচারপতি তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিলের কারণে এই সমস্ত মামলার পিটিশনাররা তারা এফেক্ট হবেন, তারা কেন প্রভাবিত হবেন? এই প্রশ্নের উত্তর আমাকে দিন, তাহলে সমস্ত কিছু আমি ওকে মেনে নেব। পর্ষদের লয়ার বলেন যে তারা রিক্রুটেড হয়েছেন 2017 সালে, তারা এজিটেট করছেন 2023 সালে এসে মামলা করবেন কি করবেন না, এত লং টাইম হয়ে গেল, তারপরে এসে গিয়ে কেন তারা মামলা করছেন? তো মাননীয় বিচারপতি তিনি উত্তর দেন, এই সমস্ত পিটিশনারদের রাইট টু লিবার্টি রয়েছে, অর্থাৎ মামলা করার স্বাধীনতা রয়েছে বা তাদের অধিকার অর্জন করার জন্য তাদের মামলা করার অধিকার রয়েছে। তো পর্ষদের লয়ার তিনিও যুক্তি দেখাতে থাকেন। তো মাননীয় বিচারপতি তিনি বিরক্ত হয়ে বলেন যে প্লিজ কাম, অর্থাৎ তিনি আর বিশেষভাবে শুনানি করাতে চাইলেন না। এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি অর্ডার লেখা শুরু করেন। এই অর্ডারের মধ্যেই তিনি বেশ কতগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং অর্ডার দিয়েছেন। তো প্রথমেই এই মামলার ব্যাকগ্রাউন্ডটা তিনি লেখেন, অর্থাৎ এই মামলা যারা পিটিশনার তারা 2014 সালে টেট পাস, 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে নন ট্রেন হিসেবে, এবং এই সমস্ত পিটিশনাররা ডিএলএড 14-16 প্রাথমিকের ব্যাচ, এবং আরো উল্লেখ করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি যেহেতু এই ক্যান্ডিডেটরা ডিলের কারণে সার্টিফিকেট পেতে ডিলে হওয়ার কারণে তাদেরকে নন ট্রেন হিসেবে তাদেরকে চাকরি দিয়েছে, তাদের ট্রেন্ড হিসেবে কনসিডার করেনি, এবং এই পিটিশনারদের আনট্রেন্ড ক্যাটাগরি ব্যাচের মধ্যে তারা রিক্রুটেড করেছে, ব্যাচ নয় গ্রুপ। বিচারপতি বলেন এই মামলার পিটিশনাররা প্রত্যেকেই এই ক্যাটাগরির স্কেল অফ বেনিফিট তারা পাচ্ছেন ইতিমধ্যেই। এই মামলার পিটিশনাররা তারা কোনো রকম ভাবে আর্থিকভাবে তারা কোনো কিছু ডিমান্ড করছে না, যেহেতু এই পিটিশনারদের আনট্রেন্ড হিসেবে ট্রিট করা হচ্ছে, সেহেতু তাদের বর্তমানে চাকরি বাতিল অবস্থায় রয়েছে, অর্থাৎ 32,000-এর সঙ্গে তুলনা করা হচ্ছে বা 32,000-এর মধ্যে পড়ছে, যে মামলাটা এখনো ডিভিশন বেঞ্চে পেন্ডিং রয়েছে। তো অর্ডার লেখার সময় মাননীয় বিচারপতি তিনি অল ডিস্ট্রিক্টের উপর এফেক্ট ফেলার সময় বা ফেলার বক্তব্য তুলে ধরার সময় পর্ষদের লয়ার তিনি অবজেকশন জানান। তিনি বলেন যে মাই লর্ড, এটি শুধুমাত্র 5টি ডিস্ট্রিক্টের জন্য 5টি জেলার পিটিশনাররা তারা এখানে আবেদন জানিয়েছে, তাহলে সেক্ষেত্রে অল ডিস্ট্রিক্টের উপর এফেক্ট ফেলানোটা এখানে আমার আপত্তি আছে। তো তরুণজ্যোতি বাবু তিনিও এখানে অবজেকশন জানান যে অল ডিস্ট্রিক্টের সমস্ত জেলাগুলোতেও একই রকম ভাবে প্রভাব পড়েছে, তো সুতরাং অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও একই রকম ভাবে অ্যাপ্লিকেবল হবে। তো এরপরে 4টি ডিস্ট্রিক্ট নয় 5টা জেলার কথা বেরিয়ে আসে, কোচবিহার, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বর্ধমান এবং মালদা। বিচারপতি প্রশ্ন করেন অন্যান্য জেলার ক্ষেত্রে কি তারা সার্টিফিকেট পেয়ে গেছিল? তো তরুণজ্যোতি বাবু তিনি একটা পেজে নিয়ে যান, পিটিশন কপির 49 পেজে 2014-16 ব্যাচের সমস্ত স্টুডেন্টদেরকে রিলিজ করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছিল, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করেছিল। তো মাননীয় বিচারপতি সমস্ত জেলার ক্ষেত্রেই অর্ডারটা দিলেন। তো অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করলেন, অর্ডার কপিটা দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এবং এর পরেই সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা দিলেন, যে এই ডিএলএড 2014-16 ব্যাচ প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদেরকে ট্রেন ক্যান্ডিডেট হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিলেন, অর্থাৎ 14-16 ব্যাচকে ট্রেন্ড হিসেবে ট্রিট করার নির্দেশ দিলেন। এবং আরো উল্লেখ করেন যে এই মামলার পিটিশনাররা তারা অলরেডি এ ক্যাটাগরির বেনিফিট পাচ্ছেন, সুতরাং এর পাশাপাশি আর তাদের কোনো রকম ভাবে এই ধরনের বেনিফিট পাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাও তিনি অর্ডার কপির মধ্যে উল্লেখ করলেন। এবং তারপরেই এই মামলাটি প্রাথমিকের এই ডিএলএড 14-16 মামলাটি ডিসপোজ অফ করে দিলেন, অর্থাৎ খারিজ করে দিলেন। এবং তরুণজ্যোতি বাবু আরেকটা বিষয় ধরিয়ে দেওয়ার পর মাননীয় বিচারপতি তিনি কিন্তু একটা বিষয় অর্ডার কপির মধ্যে মেনশন করলেন। তো এই লাস্ট অর্ডার বা লাস্ট যে পয়েন্টটা মাননীয় বিচারপতি তিনি দিলেন, সেই অর্ডারটা বা সেই মন্তব্যটা নিয়েই উঠেছে বিতর্ক, সেই লাস্ট বক্তব্যটা নিয়েই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া গরম। তো লাস্ট বক্তব্যটা আমি সরাসরি ইংলিশ পাই টু পাই তিনি কি বলেছেন সেটা আমি বলার চেষ্টা করছি। তিনি যেটা বলছেন, দ্য বোর্ড ইজ ডিরেক্টেড টু টেক নেসেসারি স্টেপস for their official records by treating the petitioners as trained candidates। এটাই ছিল লাস্ট বক্তব্য, অর্ডারের মূল বক্তব্য। তো এই লাইন থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই মামলার যারা পিটিশনার, অর্থাৎ ডিএলএড 14-16 ব্যাচের যে সমস্ত মামলাকারী বা এই ব্যাচের মধ্যে যারা রয়েছেন, তাদের প্রত্যেককেরই ট্রেন ক্যান্ডিডেট হিসেবে মান্যতা দেওয়া। তো তারা যেহেতু ইতিমধ্যেই সার্ভিসের মধ্যে রয়েছেন, যারা তারা চাকরি করছেন, সেহেতু শুধুমাত্র তারা ফিনান্সিয়াল কোনো সাপোর্ট তারা চায় না বা তেমন কোনো দাবি নেই, তারা শুধুমাত্র চায় যে নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল অবস্থায় রয়েছে, 32,000-এর চাকরি বাতিল অবস্থায় রয়েছে, সেখান থেকে অব্যাহতি পেয়ে তারা ট্রেন হিসেবে আপাতত নিজেদেরকে সবহলে রাখতে চায়, এবং ওই 32,000-এর ওখান থেকে তারা বেরিয়ে এসে ট্রেন হিসেবে তারা চাকরি বা এই মামলা মুক্ত চায়।
তো সেটাই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু করে দিলেন। তো যেহেতু 14-16 ব্যাচকে ট্রেন্ড হিসেবে ঘোষণা করে দিলেন, সেহেতু তারা কিন্তু এই 32,000-এর মামলা থেকে তারা কিন্তু সম্পূর্ণভাবে নিষ্কৃতি পেয়ে গেলেন বা মুক্ত হয়ে গেলেন। তো এই মামলার পিটিশনার রয়েছেন 182 জন ক্যান্ডিডেট। তারা প্রত্যেক ক্যান্ডিডেটকে নন ট্রেন থেকে ট্রেন ক্যান্ডিডেটে পরিণত করে দিলেন এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে সেই সমস্ত ক্যান্ডিডেটরা নন ট্রেন যে প্যানেল ছিল সেই প্যানেল থেকে মাইগ্রেট করে ট্রেন ক্যান্ডিডেটের যে প্যানেল ছিল সেই প্যানেলের মধ্যে সরাসরি ইনক্লুড হয়ে যাওয়া। তাছাড়া বাদবাকি কোনো রকম ভাবে পরিবর্তন ঘটবে না কোনো প্যানেলের, না ট্রেন প্যানেলের না নন ট্রেন প্যানেলের। যেখানে যে ক্যান্ডিডেটরা বাদবাকি যে ক্যান্ডিডেটরা অবস্থান করছিলেন তারা ঠিক একই রকম ভাবে অবস্থান করবেন। অর্থাৎ এখানে নতুন ভাবে কেউ সংযোজিত হলেন না বা কেউ বিয়োজিত হলেন না, বা নতুন ভাবে যারা বঞ্চিত মনে করছিলেন তারা এমন তারা কেউই কিন্তু নতুন ভাবে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হলো না। যারা নন ট্রেন ছিলেন তারা ট্রেন হিসেবে চাকরিরত অবস্থায় থাকবেন। তো এটুকু ছিল এই আপডেট। তো এখানে রিপ্যানেল ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা তার মানে অন্যরকম দাঁড়ায়। তো রিপ্যানেল নিয়ে এই সংক্রান্ত কোনো বক্তব্য বা কোনো মন্তব্য মাননীয় বিচারপতি তিনি কিন্তু আজ বলেননি বা এমন কোনো অর্ডার প্রদান করেননি। লাইভটা আমার চ্যানেলে আপডেট করে দেব, আপনারা অবশ্যই শুনে নেবেন। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।